নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার আনুষ্ঠানিকভাবে লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হলো। জলপাইগুড়ি শহরের জলকষ্টের সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পৌরসভার সূত্রের খবর, তিস্তা নদী থেকে পরিশ্রুত জল এনে সরবরাহের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গতি কমাতে বাধ্য হলো সুপারফাস্ট ও দার্জিলিং মেল। রেল পুলিশের তৎপরতায় স্বাভাবিক হলো ট্রেন চলাচল। সাত সকালে টোটোর ধাক্কায় ভাঙল জলপাইগুড়ির ৪ নম্বর ঘুমটির রেলওয়ে লেভেল ক্রসিং এর ব্যারিকেড। ট্রেন আসার সময় লেভেল ক্রসিং এ দুটি ব্যারিকেড নামিয়ে গেট বন্ধ করা হয়েছিল। সেই সময় দ্রুত গতিতে আসা এক টোটো রেল লাইনে উঠে গিয়ে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে। ব্যারিকেড দুমড়ে মুচড়ে যায়। টোটো ফেলে চালক পালিয়ে যায়। দীর্ঘক্ষণ লেভেল ক্রসিং এর দুপাশে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আরপিএফ টোটো চালকের খোঁজ শুরু করেছে। কি হয়েছিল আজকে? এক টোটোওয়ালা রেলগেট বন্ধ করার সময় ওই পার থেকে স্পিডে এসে নিয়ে রেলগেটটা ধাক্কা মারে, ভাঙিয়ে ফেলানোর পর উনি এখান থেকে পালিয়ে চলে যায়। টোটো চাইছে, টোটো আটক করা হয়েছে। টোটো আটক করা আছে, টোটো সামনে রাখা আছে। এখন কারা আসছে? ঠিকঠাক এখন হচ্ছে রেল পুলিশ আসছে, রেল কর্মী আসছে। ঠিকঠাক করছে? হ্যাঁ, ঠিকঠাক করছে। এই যে এখন আপনার কাজ হচ্ছে। টোটো মাইরে কি ধাক্কা? হ্যাঁ, আপনার ফুল বিকালে ছিল উনি নামানোর সময়। রেলগেট বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ করছিল ওই সময় মাইরে। এখন পরিস্থিতি এমন এই যে আজকের মাসে রেলগেট গাড়ি গেল খুলতেছে, বানাচ্ছে। রেলকর্মী সঙ্গে সঙ্গে চলে আসছে, রেল পুলিশ আসছে। আজকে মসজিদের মেলা, আমাদের এখানে পুলিশ ছিল, লোকাল পুলিশ আগের থেকে। চা বাগানের 30% জমি ভিন্ন কাজে ব্যবহারের অনুমতি বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান গোর্খা জনমুক্তি মোর্চার। বুধবার রাজ্য সরকারের জারি করা চা বাগানের জমি ভিন্ন কাজে ব্যবহারের নোটিফিকেশনের প্রতিবাদ করে এক স্মারকলিপি প্রদান করে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এক নির্দেশিকা জারি করে জানিয়েছে চা বাগানের 30% জমি এবার থেকে ভিন্ন কাজে ব্যবহার করা যাবে। আর এতেই ক্রমশ ক্ষোভের সঞ্চার হয়েছে ডুয়ার্স থেকে তরাই অঞ্চলে। সেই প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে বুধবার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হলো আন্দোলন। আরও কিছুটা জোরদার হলো গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান কর্মসূচির মধ্য দিয়ে। এই প্রসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সম্পাদক শিবা সোনার বলেন, আজ প্রায় 150 বছর ধরে ডুয়ার্স এবং তরাই অঞ্চলে চা বাগানে বসবাস এবং চাষবাস করে আসা আদিবাসী, গোর্খা, রাজবংশী জনজাতির মানুষদের জমি নথিভুক্ত করা হোক। তারপর সরকার ভেবে দেখুক চা বাগানের জমি ভিন্ন কাজে ব্যবহারের বিষয়টি। আজ আমরা অবিলম্বে চা বাগানে বসবাসকারী ভূমিপুত্রদের নামে জমি নথিভুক্ত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি রাজ্যে সরকারের জারি করা চা বাগানের জমি সংক্রান্ত নির্দেশিকা বাতিলের দাবি করছি। তাদেরই এখন জমির অধিকার হয় নাই। তার আগে যদি অন্য কোনো প্রপোজাল যদি ওই জমিগুলো দেওয়া হয় তাহলে আমাদের লোকের একটা ভাবনার মধ্যে আঘাত হচ্ছে। তো আমরাও অনেক দিন ধরে এটা আন্দোলন করছি যে জমির অধিকার লাগবে এবং এখান থেকে যে 5 ডেসিমেলের কথা বলা হয়েছে, তো আমরা চাইছি 5 ডেসিমেলের জায়গায় অনেক আমাদের যে খালি 5 ডেসিমেল জমি তো নাই, আমাদের বাড়ি ঘর আছে। তারপরে তার অনেক আগে থেকে আমরা চা বাগানের হলেও জমিতে আমরা চাষবাস করে আসছি। কারো 1 বিঘা 2 বিঘা, কারো 1 একর এরকম করে জমি আছে অনেকেরই। যার যে যতটুকু জমিতে ওরা বসবাস করছে বা চাষবাস করছে সেই জমি অধিকার আগে আমাদের শ্রমিকদের দেওয়া হোক, তারপরে অন্য কিছুর জন্য চিন্তা ভাবনা করা। এটাই আমাদের আগামী কর্মসূচি কি জানালেন তো আজকে? তো আমরা তো একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি, তাতে আমরা এই যে অর্ডারগুলো বের হয়েছে জমি সংক্রান্ত চা বাগান শ্রমিকদের, ওটা নিয়ে রিকনসিডারেশন করার জন্য আমরা অনুরোধ করেছি। এবং এখন কি হবে আমরা দেখব আগে, তারপরে বসে আমরা আগামী কর্মসূচি তৈরি করব। আগে আমরা কর্মসূচি তৈরি করব এটা হবে না। কারণ হচ্ছে আমরা আশা করছি আমাদের মুখ্যমন্ত্রী যে রয়েছেন উনি নিজে একটা আন্দোলনকারী, জমি আন্দোলন থেকে উঠে আসছেন এবং উনি জমির কি মূল্য
শ্রমিকদের কাছে, চাষিদের কাছে, সেটা ওনার থেকে বেশি কেউ জানেন। তো আমরা আশা করছি উনি নিশ্চয়ই আমাদের যে ডিমান্ড রয়েছে তাকে কনসিডার করবেন এবং আমাদের জন্য একটা ফেভারেবল ডিসিশন উনি নেবেন, সেটা আমরা আশাবাদী। যদি না হয় তারপরে আমরা নিশ্চয় আগে সাংগঠনিক হিসাবে আমরা বসে, আমাদের ট্রেড ইউনিয়ন আছে, সবার সঙ্গে বসে আলোচনা করে আমাদের আগামী দিনের যে আন্দোলনের যে রূপরেখা আছে সেটা আমরা তৈরি করে আপনাদেরকে জানাবো। আপনার নাম আর একটু ডিটেইলস। আমি শিব সোনোয়ার, সেক্রেটারি, গোর্খা জনমুক্তি মোর্চা সেন্ট্রাল কমিটি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের এই জোনাল একটা জলপাইগুড়ি জোনাল লেভেল খাদি মেলা 2024-25 অনুষ্ঠিত হবে 31 মার্চ থেকে 16 তারিখ অবধি, 16 এপ্রিল পর্যন্ত। তো আমরা আশা করব এখানকার যে এই যে জোনাল খাদি মেলা, এখানে আমরা সবার অংশগ্রহণ আশা করছি এবং এখানে খাদির বিভিন্ন যেটা আপনারা শুনলেন, খাদির সব রকম জিনিস এখানটায় পাওয়া যাবে এবং প্রদর্শনী ক্ষুদ্র এমএসএমইর মাধ্যমে যে প্রোডাক্টগুলো সেইগুলোই এখানটায় প্রদর্শনীতে হবে এবং সেটা বিক্রি হবে, চলবে এবং একটা মেলার মাধ্যমে সবার একটা মিলবন্ধন হবে। এবার কি প্রথম ম্যাডাম হচ্ছে এটা? হ্যাঁ, 17 সালে একবার হয়েছিল, এটা দ্বিতীয়বার। স্টল কতগুলো মোটামুটি থাকছে ম্যাডাম? চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার আনুষ্ঠানিকভাবে লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হলো। এদিন ফিতে কেটে এর শুভারম্ভ করেন মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খাঁ। উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকেরাও। উল্লেখ্য, মেডিকেল কলেজের অন্তর্গত সুপার স্পেশালিটি হাসপাতালের ক্যাম্পাসে এই লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে। এখান থেকেই এখন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ শুরু হলো। এই বিষয়ে এমএসভিপি কল্যাণ খাঁ বলেন, আজ থেকে অপারেশন থিয়েটার সহ সমস্ত ওয়ার্ডে রোগীদের জন্য অক্সিজেনের এই পরিষেবা চালু করা হলো। এতদিন অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হতো, এবার থেকে সেই সমস্যা আর হবে না। রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে বলে তিনি জানান। অলমোস্ট 1350টা যে ডি টাইপ সিলিন্ডার আছে তার ইকুয়াল ক্যাপাসিটি। তাতে করে সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে সিলিন্ডার হ্যান্ডলিং, টাইমিং এবং সেফটি। দেখুন, আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের লিকুইড মেডিকেল অক্সিজেন প্লান্ট যেটা, সেইটার কমিশনিং হলো এবং এটা লিন্ডে আমাদের সরকারি প্রকল্প হিসেবে এটাকে তৈরি করেছে। আগামী দিনে যেটা হবে যে যত রুগী আমাদের ওয়ার্ডে কিংবা ধরুন অপারেশন থিয়েটারে যে অক্সিজেন লাগে পাইপলাইনের মাধ্যমে, সেই অক্সিজেনটা আমরা এই ট্যাঙ্ক থেকেই পুরোটা পেয়ে যাব, যাতে করে ওই সিলিন্ডার বা ইত্যাদি যে সমস্যাগুলো থাকে সেইটার থেকে আমাদের অনেকটাই সুবিধে হবে এবং পুরোটাই আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ সরকারি ব্যবস্থাপনা এবং লিন্ডের হাত ধরে এই জিনিসটা আজকে হলো। পরিবারের নতুন অতিথি কন্যা সন্তান হয়েছে, তাই তাকে ঘিরে উৎসবের মেজাজ পরিবারে। গাড়ি সাজিয়ে নতুন অতিথিকে বাড়ি নিয়ে এলেন বাবা। এ যেন এক আবেগ ঘন মুহূর্ত। ধূপগুড়ি মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি এলাকার বাসিন্দা বিভাস রায় ও তার স্ত্রী পূর্ণিমা রায় গত 14ই মার্চ জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন মাতৃমাতে কন্যা একটি সন্তানের জন্ম দেন পূর্ণিমা। গতকাল আত্মীয় স্বজনদের নিয়ে একটি গাড়ি বিশেষভাবে সাজিয়ে কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন বিভাস। পেশায় ব্যবসায়ী বিভাস বলেন, আমাদের পরিবারে কোনো কন্যা সন্তান নেই, তাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কন্যা সন্তান হলে তাকে জাঁকজমকভাবে বাড়ি নিয়ে আসব। এদিন হাসপাতাল থেকে ছুটি দেবে বুঝতে পারিনি, তবুও অল্প সময়ের মধ্যে গাড়ি সাজিয়ে এলাকার মানুষকে মিষ্টি মুখ করিয়ে মেয়েকে ঘরে তুলি। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় দেখা যায় কন্যা সন্তান জন্ম হলে সেই পরিবারে অনেক সময় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমি বলবো, ছেলে মেয়ে উভয়ই সমান, মেয়েরাও আজ কোনো অংশে ছেলেদের থেকে পিছিয়ে নেই। তবে আমাদের আজ ভীষণ আনন্দের দিন। আমার মনে হয় প্রতিটি পরিবারে অন্তত একটি করে মেয়ে সন্তান থাকাটা দরকার। আমার প্রথম বাচ্চা, আমাদের ফ্যামিলিতে প্রথম বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে, তার জন্য গাড়ি সাজানো হলো। এই খুশিতে গাড়ি সেজে মেয়েকে নিয়ে আসলাম বাড়িতে। বলছেন পরিবারে কি প্রথম কন্যা সন্তান? পরিবারের প্রথম কন্যা সন্তান। কেমন লাগছে এখন? খুব আনন্দ লাগছে। বলছেন কোথায় হয়েছিল প্রসব? জলপাইগুড়ি মাতৃমা। নর্মাল না ডেলিভারি? নর্মাল না সিজার? নর্মালে হয়েছে।
আচ্ছা, কতটা খুশি পরিবারের সদস্যরা? পরিবারের সদস্যরা মেয়ে বাচ্চা হওয়াতে সবাই খুব আনন্দিত। তো বলছিলাম অনেক সময় দেখা যায় যে মেয়ে বাচ্চা হলে তার স্বামীরা তারা দেখতে পারে না, তো আপনি আপনার কন্যা সন্তান হয়েছে, আপনি বরণ করে নিলেন অভিনব উদ্যোগে, কি বলবেন? আমি বাকি মানুষদের কথা জানি না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত একটা করে মেয়ে বাচ্চা অন্তত দরকার। যে মেয়ে আর ছেলের মধ্যে তো কোনো তফাৎ নেই না, আজকে মেয়েরাও বড় বড় কাজ করছে, এরোপ্লেন চালাচ্ছে, একদম। তো কি বলবেন এই বিষয়ে? সব কিছু দিক দিয়ে মেয়েরাই এগিয়ে আসে, যে কোনো কাজে, যে কোনো বিষয়ে। তাই আমার মনে হয় যে না, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে মেয়ে বাচ্চা অন্তত প্রয়োজন। কি নাম আপনার? আমার নাম বিভাস রায়, আমার বউয়ের নাম পূর্ণিমা রায়। এখন আমার মেয়ের নাম রাখা হবে, দেখি কি নাম রাখা যায়। কোন এলাকা এটা? এটা হচ্ছে ময়নাতলী, আমাদের গ্রামে। কোথা থেকে নিয়ে আসলেন? জলপাইগুড়ি মাতৃমাঠ থেকে। ঈদের আগে পবিত্র রমজান মাসে দুস্থ নারী, পুরুষ এবং শিশুদের হাতে নতুন জামা কাপড়, শাড়ি, লুঙ্গি, পাজামা, পাঞ্জাবি তুলে দিতে শুরু করলেন ওদলাবাড়ির হাজী আফাজউদ্দিন সরকার। এদিন সকালে ঘিস কলোনির নিজ বাসভবন থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি। আজ থেকে শুরু করে আগামী ঈদের আগের দিন পর্যন্ত মোট 2000 মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেবার পরিকল্পনা নিয়েছেন হাজী আফাজউদ্দিনের পরিবার। ওদলাবাড়ি সহ মাল ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকাতেও এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন হাজী আফাজউদ্দিনের পুত্র রাসেল সরকার। যা হয়েছে সবাইকে এই আমাদের পবিত্র রমজান মাসে সবাইকে শুভেচ্ছা এবং আগামী রমজান মাস ভালোভাবে কাটুক এবং ঈদেরও শুভেচ্ছা সবাইকে। আমরা প্রতি বছর আমাদের কিছু দুস্থ মানুষকে প্রতি বছরে দান করি। এবছর আমরা একটু বাড়িয়েছি, আমরা 2 থেকে 3000 বাচ্চার থেকে শুরু করে মহিলা এবং কিছু বুড়ো মানুষের কাপড় রেখেছি, তাদেরকে দেওয়া আজকের থেকে শুরু করলাম। যারা খুব দুস্থ, যারা জামা কাপড় কিনতে পারে না, তাদের জন্য আমরা বিনামূল্যে এটা দান করছি। কি কি দিচ্ছেন এখানে? আমাদের বাচ্চাদের যেরকম শর্টকাট থেকে চুড়িদার থেকে শুরু করে পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জির থেকে শুরু করে তারপরে বড়দের শাড়ি, পাঞ্জাবি থেকে শুরু করে বড়দের পাঞ্জাবি সবই আছে। এটা কোথায় কোথায় দিবেন? এটা আমরা পুরো চেষ্টা করবো আমাদের ওদলাবাড়ি থেকে পুরো মাল ব্লকে সবার জন্য, যারা যে আসলে সে পাবে, যে আসবে তাদের জন্য, সবার জন্য। এটা মানে কার পক্ষ থেকে করা হয়? এটা আমাদের বাবা, আমাদের হাজী আফাজউদ্দিন সরকারের পক্ষ থেকে। এবং সরকার গ্রুপসন কোম্পানি, সরকারি গ্রুপসন। আগামী 31শে মার্চ থেকে 16ই এপ্রিল জলপাইগুড়িতে জমজমাট খাদি মেলা। বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের সভাঘরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এই প্রসঙ্গে তিনি জানান, আগামী 31 তারিখ থেকে জলপাইগুড়িতে শুরু হচ্ছে জোনাল খাদি মেলা, চলবে এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত। এই সময়ে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ সহ বিভিন্ন সংস্থা খাদির তৈরি সামগ্রীর যেমন প্রদর্শনী হবে, পাশাপাশি বিক্রয় করা হবে মেলায় অংশগ্রহণকারী 87টি বিক্রয় কেন্দ্র থেকে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের এই জোনাল একটা জলপাইগুড়ি জোনাল লেভেল খাদি মেলা 2024-25 অনুষ্ঠিত হবে 31শে মার্চ থেকে 16 তারিখ অবধি, 16ই এপ্রিল পর্যন্ত। তো আমরা আশা করব এখানকার যে এই যে জোনাল খাদি মেলা, এখানে আমরা সবার অংশগ্রহণ আশা করছি এবং এখানে খাদির বিভিন্ন যেটা আপনারা শুনলেন, খাদির সব রকম জিনিস এখানটায় পাওয়া যাবে এবং প্রদর্শনী ক্ষুদ্র এমএসএমইর মাধ্যমে যে প্রোডাক্টগুলো সেইগুলোই এখানটায় প্রদর্শনীতে হবে এবং সেটা বিক্রি হবে, চলবে এবং একটা মেলার মাধ্যমে সবার একটা মিলবন্ধন হবে। এবার কি প্রথম ম্যাডাম হচ্ছে এটা? হ্যাঁ, 17 সালে একবার হয়েছিল, এটা দ্বিতীয়বার। স্টল কতগুলো মোটামুটি থাকছে ম্যাডাম? স্টল কতগুলো আছে? 87 স্টল আছে। ঠিক আছে। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়া বস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হলো বাজেট অধিবেশন। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হলো বাজেট অধিবেশন। এদিন পুর নিগমের মূল সভাকক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন 2025-26 অর্থবর্ষের বাজেট এবং 2024-25 সালের সংশোধিত বাজেট নিয়ে বক্তব্য রাখেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও এদিনের এই অধিবেশনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর, এমএমআইসি ও বড় চেয়ারপারসনেরা। এছাড়াও এদিনের এই অধিবেশনে বিরোধী দলের সমস্ত কাউন্সিলররাও শামিল হন। এদিন মেয়র জানান, শিলিগুড়ি পৌর নিগম 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 452টি কাজ সফলভাবে সম্পন্ন করেছে, যার মোট ব্যয় 75,44,57,269 টাকা। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ড্রেন, রাস্তা, কালভার্ট, ভবন এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও উন্নতি, যা শিলিগুড়ির নগর সুযোগ সুবিধার সামগ্রিক উন্নয়ন এবং উন্নতিতে অবদান রাখবে। জলকষ্টের সমাধান করবে তিস্তাই। অবাক হচ্ছেন? জলপাইগুড়িতে শুদ্ধ পানীয় জলের সরবরাহ হবে দ্রুত, জলকষ্টের সমাধান হবে জলদি। জলপাইগুড়ি শহরের বহু বাসিন্দারা দীর্ঘদিনের অভিযোগ, পর্যাপ্ত ও শুদ্ধ পানীয় জলের অভাব। মাঝে মধ্যেই জলসংকট দেখা যায়, যার ফলে বিভিন্ন পৌর ওয়ার্ডে অসন্তোষ তৈরি হয়। তবে এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পৌরসভা সূত্রের খবর, তিস্তা নদী থেকে পরিশ্রুত জল এনে সরবরাহের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় শহরের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হবে, যেখানে জলের পরিমাণ মিটার দ্বারা নির্ধারিত হবে। জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যেই শহরবাসী এই সুবিধা পাবেন। বিশেষ করে অমৃত প্রকল্পের অধীনে তৈরি হওয়া পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ জোর কদমে এগোচ্ছে। এই প্রকল্পের আওতায় শহরের প্রায় 19,000 বাড়িতে সরাসরি পানীয় জল সরবরাহ করা হবে, যদিও কিছু জায়গায় এখনো কাজ বাকি, বিশেষ করে খড়িয়া পঞ্চায়েত এলাকায়। তবে দ্রুত তা সম্পন্ন হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। শহরবাসীর জন্য সত্যিই একটি স্বস্তির খবর। এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলসংকট থেকে মুক্তি মিলবে জলপাইগুড়ির বাসিন্দাদের। এক বাসিন্দার কথায়, জল সমস্যার কারণে আমাদের প্রতিদিন ভুগতে হতো। এখন যদি শুদ্ধ পানীয় জল নিয়মিত সরবরাহ করা হয়, তাহলে সেটি আমাদের জন্য দারুণ স্বস্তির হবে। রাজ্য সরকারের এই উদ্যোগ যে জলপাইগুড়ির উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আর জলটা চালু হলে আপনাদের কতটা সুবিধা হবে মনে হয়? আমাদের তো খুব উপকৃত হবে। তেমন কলের জন্য সবাই দাঁড়িয়ে থাকে, জল ঠিক মতন পায় না। এখন বাড়িতে বাড়িতে জল ঢুকেতে সবারই সুবিধা হয়েছে, এতে সবাই উপকৃত হয়েছে। মানে শুদ্ধ জলটা, বিশুদ্ধ জলটা পাচ্ছে। হ্যাঁ, না এখন কি মানে এখনো চালু হয়নি? চালু হলে অনেক জায়গায় চালু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় বাকি আছে, সেগুলো হয়ে যাবে। কতটা সুবিধা হবে আপনাদের? খুবই উপকৃত হবে, খুবই ভালো হবে। যেমন
যেমন যেখানে জলের জন্য খুব অসুবিধা হয়, পাইপলাইনের জন্য একটা কলের জন্য 10টা বাড়ি থাকে, সেটা জায়গায় বাড়ি বাড়ি জল ঢুকে যাচ্ছে, তো খুবই উপকৃত হবে। খুশি আপনারা? খুবই খুশি। কতটা সুবিধার মধ্যে হবে মানে চালু হলে এই প্রকল্প? জলটা পাওয়া যাবে, ফ্রেশ জলটা পাওয়া যাবে। সবাই তো আর কিনে খেতে পারে না, না, এটা দিলে সবাই ভালো জলটা পাবে। আপনারা কি আশায় রয়েছেন যে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার মধ্যে কল লাগিয়ে দিয়েছে? হ্যাঁ না, আমাদের লাগাইনি। মানে এর ফলে সুবিধাটা অনেকটাই পাবে? হ্যাঁ হ্যাঁ অনেকটাই হবে, করা হবে বলেছিল তো যে চালু করে দেওয়া হবে এটা। এই অমৃত প্রকল্পের জল চালু হলে কতটা সুবিধা হবে? এখানে তো আমি এখানকার বাসিন্দা না। ওই তো যাই হোক বল না, বলে যায় তারপরে আমাদের জলটা হ্যাঁ বলে। জলটা পেলে আমাদের অনেক সুবিধাই হবে। কেন মানে এটা কি শুদ্ধ জল থাকবে? হ্যাঁ এটা কি শুদ্ধ জল? হ্যাঁ অবশ্যই শুদ্ধ জল এটা। জলপাইগুড়ি মোটামুটি ইনফিল্ট্রেশন গ্যালারি যেটা আইজি আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান মোটামুটি 95% ওপর কমপ্লিট হয়ে গেছে। এখন পাইপলাইন নিয়ে যেটা হচ্ছে আইজি টু WTP পাইপলাইন, সেই পাইপলাইনে পাতা নিয়ে লোকাল লোক ডিস্টার্ব দিচ্ছে, বেশি না 300 মিটার। এটা মিটে গেলে আমরা জল দিতে পারবো জলপাইগুড়িবাসীকে। আমাদের মোটামুটি 19,000 কানেকশন আছে, টোটাল 19,000 কানেকশন মধ্যে আমাদের 7,000 হয়ে গেছে, বাকিগুলো চলছে। সেগুলো আমরা আশা করছি যে আমরা 2-3 মাসের মধ্যেই ব্যাপারটা যদি মিটে যায়, এদের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাথে যদি মিটে যায়, তাহলে আমরা আশা করছি 2-3 মাসের মধ্যে আমরা জল দিতে পারবো। শিল্প গড়ার নামে চাপে ফেলে কৃষকদের জমি হাতিয়ে নিচ্ছেন একটি শ্রেণী। রাজ্য নেতৃত্বের সামনেই সোচ্চার তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর নেতা। শিল্প গড়ার নামে চাপে ফেলে কৃষকদের জমি হাতিয়ে নিচ্ছে একটি শ্রেণী। জেলা পরিষদের বেদখল জমি উদ্ধারের আবেদন। রাজ্য নেতৃত্বের সামনেই সোচ্চার তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর নেতা। বুধবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেস দলের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের প্রতিনিধিত্বমূলক জেলা সম্মেলন। এদিনের এই প্রতিনিধিত্বমূলক জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতা তথা তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের রাজ্য নেতৃত্ব পূর্ণেন্দু বসু। এছাড়া সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেস দলের সভানেত্রী মহুয়া গোপ সহ ব্লক এবং জেলা স্তরের নেতৃত্ব এদিনের বিশেষ জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন। মূলত 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই প্রতিনিধিত্বমূলক জেলা সম্মেলন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। অপরদিকে সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ মঞ্চে উপস্থিত রাজ্য নেতৃত্ব পূর্ণেন্দু বসুর কাছে আবেদন করেন, যেহেতু ইতিমধ্যেই জেলার বিভিন্ন ব্লকে ক্ষুদ্র চা বাগান তৈরি হয়েছে, সেই কারণে ক্ষুদ্র চা চাষিদের যাতে তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের সঙ্গে যুক্ত করা যায় সেই বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। এছাড়াও এদিন মঞ্চ থেকে কার্যত রাজ্য সরকারের ভূমি এবং জেলা পরিষদের দিকে আঙুল তুলে দুলাল দেবনাথ বলেন, রাস্তার পাশের জমির সামনের অংশে প্রাচীর তুলে দিয়ে রাখা হয়েছে, কিন্তু কোনো শিল্প কারখানা নেই। পেছনের জমির মালিককে দালাল মারফত চাপ সৃষ্টি করে কম দামে পুরো জমি কিনে নিচ্ছে এক শ্রেণীর মানুষ। এর পাশাপাশি জেলা পরিষদের বিশাল পরিমাপের জমি আজও বেদখল হয়ে আছে এই জেলায়। সেইগুলো যদি উদ্ধার করে কর আদায় করা যায়, তাহলে রাজ্য সরকারের রাজস্ব যেমন বাড়বে, সেই সঙ্গে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান হতে পারে। তোমার জমি দাও, তোমার কাজ দেব। সিপিএম যেভাবে রাজবংশী সম্প্রদায় সাধারণ মানুষের জমি নিয়ে চা বাগান তৈরি করেছেন, তখন কিন্তু তৎকালীন সরকার কৃষকদেরকে বলেন নাই, জমির মালিকদেরকে বলেন নাই যে শিলিগুড়ি কলকাতা থেকে এসে চা বাগান করছে, তোমরা তোমাদের জমিতে চা বাগান করো, আমরা সর্বতভাবে সরকারের পক্ষ থেকে তোমাদেরকে সহযোগিতা করা হবে। কিন্তু এই এলাকার মানুষ, প্রকৃত যারা ভূমিদাতা, যাদের জমির মালিক, তারা দেখা গেছে জমির বিনিময়ে কাজ করছে, নিজের জমি মালিককে দিয়েছে। মাধ্যম ছিল কে? সিপিএম দালাল। তার মধ্যে ক্যানেল, ইরিগেশন, যে ডিপার্টমেন্ট ইরিগেশনে অনেক জমি নেওয়ার পরে সেই সেচ ব্যবস্থা বামফ্রন্ট আমলে যেটা ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে,
সেই সেচ ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। এটা আমি যেটা বলছিলাম দাদাকে আমার প্রস্তাব যে দাদা আমরা সবাই মিলে আলোচনা করেছি, রাস্তার ধারে জমিগুলো বাউন্ডারি করে রাখা হচ্ছে। সেই জমিতে না কৃষিকাজ করা হচ্ছে, না শিল্প করা হচ্ছে। যারা নতুন শিল্প করতে চায় এবং সামনের জমিটা নেওয়ার পরে কিছু দালালের মাধ্যমে পিছনের জমিটা কম দামে ঘেরা দিয়ে কম দামে কেনবার জন্য বাধ্য করানো হচ্ছে। এইটা যদি দাদা গভর্নমেন্টকে বলে, দিদিকে বলে এটার একটা প্রতিরোধের কোনো ব্যবস্থা করা যায়, সে ব্যাপারে আপনি উদ্যোগ গ্রহণ করবেন। আমি বিশ্বাস করি যে আপনার কথা অত্যন্ত বাস্তব এবং আমার কথা আমাদের প্রস্তাব শুধু নয়, এটা আপনি পর্যালোচনা করবেন। অপরদিকে প্রতিনিধিত্বমূলক জেলা সম্মেলনে আগত সংগঠনের প্রতিনিধি সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্দেশ্যে বলতে গিয়ে প্রধান বক্তা পূর্ণেন্দু বসু বলেন, তৃণমূল কংগ্রেস দলের নামকরণ করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শব্দটি রাখার অন্যতম কারণ ছিল কংগ্রেস দলটি ওপরে বসা লোকেদের দলে পরিণত হয়ে গিয়েছিল। তৃণমূল স্তরের সঙ্গে কংগ্রেস দলের কোনো যোগাযোগ ছিল না। সেই কারণে নেত্রী দলের নাম তৃণমূল কংগ্রেস রেখেছেন। এই দলের মূল শক্তি তৃণমূল স্তরের কর্মীরাই। তারা হচ্ছেন দলের আসল কর্মী, তৃণমূল দলের একেবারে নিম্ন স্তরের কর্মী যারা, তৃণমূল স্তরের কর্মী যারা। তৃণমূল সংগঠনটা নাম দেওয়া হয়েছিল এই কারণেই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নাম দিয়েছিলেন। তার কারণ কংগ্রেসটা সেটা উপরের স্তরের কংগ্রেস হয়ে গেছিল, তৃণমূলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সেই সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় আবার গড়ে তোলে। আমাদের সেগুলো জানতে হবে যে ওরা কি মিথ্যে কথা বলছে। এটা জানবেন যে একটা মিথ্যে কথা যদি বারবার বলা হয় তাহলে সেটাই সত্যে পরিণত হয়, আর সত্য কথা যদি না বলা হয় তাহলে সত্যটা মিথ্যায় পরিণত হয়। কাজেই আমাদের সত্য কথাগুলো বলার জন্য সংগঠিত হতে হবে এবং একসাথে সবাই মিলে কাজ করতে হবে। আজকে দেখুন 26 সালে আমাদের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দলের সংগঠনকে শক্তিশালী করা। সংগঠনই হচ্ছে প্রধান শক্তি। সেই শক্তি না থাকলে কোনো কিছুই করা যায় না। কাজেই 26 সালের যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের সংগঠনকে ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে তৈরি করতে হবে। আমাদের মাদার সংগঠন, শাখা সংগঠন, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা আমাদের পুরনো সংগঠন এখনো পর্যন্ত অন্য দলে চলে যাননি বা দালালি করছেন না, এই ধরনের যারা আছেন তাদের দলে ফিরিয়ে আনতে হবে। সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। কৃষক সংগঠন যেমন, মহিলা সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, আমাদের আরো যে সেলগুলো আছে, যেমন আমাদের আরো রয়েছে মাইনরিটি সেল ছাড়াও আমাদের আরো যা যা আছে, সেই সমস্ত সংগঠনগুলোকে একসাথে ডেকে আমাদের পরিকল্পনা করতে হবে। তৃণমূল সরকারের সময়কালে মাত্র একটি এসএসসি, 2টি প্রাথমিকের টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে, আর তাতেই অভিযোগের পাহাড় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত বাংলার যুবক যুবতী কাজের খোঁজে পাড়ি দিচ্ছেন ভিনদেশে। কেউ কেউ আবার পাড়ি দিচ্ছেন ভিনদেশেও। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সরকারে আসার পরে উত্তরবঙ্গের জন্য মিনি মহাকরণ গড়েছিলেন শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়। কার্যত সেই ভবন ফাইল ট্রান্সফারের সেন্টার হয়ে দাঁড়িয়েছে। সেখানে মন্ত্রী আমলাদের ঘর থাকলেও বসেন না কেউই। মাঝে মধ্যে দু একজন মন্ত্রী আমলা উত্তরবঙ্গে এলে আমোদ প্রমোদের জন্য ব্যবহৃত হয় ওই ভবন। স্থায়ী কাজ দাঙ্গাবাজদের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লুটতরাজ, দুর্নীতি, দুষ্কৃতিরাজ রুখে দিয়ে কর্মসংস্থানের দাবিতে 28শে মার্চ বেকারি বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযান করতে চলেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যুবরা সেদিন মিলিত হবেন শিলিগুড়িতে। 28শে মার্চের উত্তরকন্যা
উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে ডিওয়াইএফআই জলপাইগুড়ির ডাকে সভা হয়। সভায় সভাধিপতিত্ব করেন জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি অর্পণ পাল। বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নেতা দেবরাজ বর্মন, জেলা সম্পাদক শুভায়ু পাল, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপাত্র যুব শক্তির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব কলতান দাশগুপ্ত। কেন্দ্রীয় নেতৃত্ব কলতান দাশগুপ্ত বলেন, রাজ্যে সরকার আর বিরোধী দল দুজনেরই ভূমিকা একই। বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে দুই সরকারই সমান উদাসীন। এদের অন্যতম প্রধান কাজ বামপন্থী শক্তিকে রুখে দেওয়া। আরজি করের ঘটনার পর মোহন ভাগবতের বক্তব্যে সেটার স্পষ্ট হয়েছে আরও একবার। কার্যত বাংলার গ্রাম শহর পুরুষ শূন্য হয়ে দাঁড়াচ্ছে কাজের খোঁজে। কম বয়সী ছেলে মেয়েদের ভিন রাজ্যে এমনকি ভিন দেশেও পাড়ি দিতে হচ্ছে। কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, সমস্ত সরকারি দপ্তরের নিয়োগ বন্ধ। ইউপিএ 1 সরকারের আমলে বামপন্থীদের দাবি মেনে গ্রামের খেটে খাওয়া মানুষদের জন্য যে 100 দিনের কাজ চালু করা হয়েছিল, তৃণমূলের চুরির দোহাই দিয়ে বিজেপি সেই প্রকল্পের টাকা আটকে রেখেছে। আমরা চাই চোরেদের শাস্তি হোক, গরিব মানুষ তাদের অধিকার 100 দিনের কাজ পুনরায় ফিরে পাক। ডিওয়াইএফআই তার জন্মলগ্ন থেকে 28শে মার্চ বেকারি বিরোধী দিবস হিসেবে পালন করে আসছে। আগামী 28শে মার্চ কাজের দাবিতে উত্তরকন্যা অভিযান করতে চলেছে ডিওয়াইএফআই। সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে উত্তরকন্যা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। মূলত হচ্ছে জলপাইগুড়ি শহর সংলগ্ন গৌরীহাটে আমরা আমাদের যে শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই ব্রিগেড সমাবেশের প্রচারের জন্য আজকে আমরা গৌরীহাটে মিছিল সম্পন্ন করছি। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে 100 দিনের কাজ যেটা বন্ধ হয়ে আছে সেটাকে দ্রুত চালু করা, চা শ্রমিকদের যে ন্যূনতম মজুরি সেটা অবিলম্বে চালু করা, কৃষকের যে ফসলের যেটা ন্যায্য দাম, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না সেটা অবিলম্বে হচ্ছে দেওয়া, এবং সেই সঙ্গে শ্রম কোড বাতিল করার দাবি নিয়েই হচ্ছে আমাদের ব্রিগেড সমাবেশ। সেই ব্রিগেড সমাবেশের বিচারকে সামনে নিয়ে আজকে আমাদের কর্মসূচি। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। ছোট্ট ছাগল ছানা জন্ম নিল, তবে কপালে দুটো চোখ। এ যেন এক বিরল ঘটনা। সাক্ষী থাকলো ক্রান্তি ব্লকের পূর্ব ধলাবাড়ি। অবাক করা দৃশ্য, এক আজব এবং বিরল ঘটনা। ছোট্ট ছাগল ছানার কপালে তার দুটো চোখ এবং জিভটা অনেকটা লম্বা নিয়েই জন্ম নিল। আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটেছেন ছাগল ছানা দেখতে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, মালবাজার মহকুমার ক্লান্তি ব্লকের পূর্ব ধলাবাড়ির বাসিন্দা ফজলুল হকের ছাগল ছানা বাচ্চা দিয়েছে। তবে সে বাচ্চাটি একেবারেই ভিন্ন রকম দেখতে, ঠিক যেন মানুষের মতো মুখটা। এরকম ছাগল ছানার জন্ম নেওয়ার ঘটনার কথা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে। প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানান, এর আগে কোনোদিন আমরা আমাদের গ্রামে এরকম ঘটনা দেখিনি। এবারেই প্রথমবার দেখছি যে ছাগল ছানাটির কপালে দুটো চোখ রয়েছে। এখনো ছাগল ছানাটি জীবিত রয়েছে, তাই আমরা তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে। ছাগল বাচ্চা দিয়েছে, একটা চোখ না দুটো চোখ আছে না কপালে? কপালে চোখ, কপালে চোখ। এর আগে কি এরকম কোনো জায়গায় বাচ্চা দেখেছিলেন? না, এর আগে তো কোথাও দেখিনি, এবার প্রথম আজকে দেখলাম। এটা কোন জায়গা? এটা হলো পূর্ব ধলাবাড়ি এবং লালবাড়ি বলে। কার ছাগলটা? কার? এটা ফজলুদার ওই ছাগলের বাচ্চা আর কি। আচ্ছা।
আর আপনার নাম? আমার নাম আফিজুল আলম। এটা ধলাবাড়ি না? হ্যাঁ, ধলাবাড়ি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার আনুষ্ঠানিকভাবে লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হলো। জলপাইগুড়ি শহরের জলকষ্টের সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পৌরসভার সূত্রের খবর, তিস্তা নদী থেকে পরিশ্রুত জল এনে সরবরাহের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।